যে ইমাম শাফি যে একটা রিকমেন্ডেশন দিয়েছেন, একটা পরামর্শ দিয়েছেন যে প্রাপ্তবয়স্ক হওয়ার আগে বিয়ে দাও, কিন্তু প্রাপ্তবয়স্ক হওয়ার আগে, হ্যাঁ এই জিনিসটা আমরা জানি। এই জিনিসটা অলরেডি আমরা অনেকবার অনেকবার আমরা দেখিয়েছি যে ইমাম শাফির একটা ব্যক্তিগত মতামত হচ্ছে যে মেয়েটা প্রাপ্তবয়স্ক হওয়ার আগে তাকে সহবাস করতে দিও না, মানে সহবাস, তবে সেখানে আবার ইয়াও হচ্ছে দিয়ে দিয়েছে কিভাবে করা যাবে সেটাও সে বলে দিছে, কিন্তু করতে নর্মালি সে রিকমেন্ড করে না জিনিসটাকে, এটা বলে দিছে। আমার জানতে ইচ্ছা করতেছে যে ইমাম শাফি এটা কেন বলেছেন, এটার কারণটা কি? কারণ কি ওনার কাছে এই জিনিসটা মনে হয়েছে যে এইটা হলে মেয়েটার একটা ক্ষতি হতে পারে? যদি তিনি এটা মনে করে থাকেন, তাহলে আমাদের বুঝতে হবে যে আল্লাহ পাক যেই কোরআনের আয়াত নাজিল করেছে, আল্লাহ পাকও যে জিনিসটা বুঝতে পারেন নাই যে মেয়েদের ক্ষতি হতে পারে, এবং খোদ নবী সেই জিনিসটা প্র্যাকটিস করেছে, তিনিও এই জিনিসটা বুঝতে পারেন নাই যে মেয়েদের ক্ষতি, তারা দুইজনের কেউ এই কথাটা বলেন নাই। এই ধরনের কোনো রিকমেন্ডেশন বা এই ধরনের কোনো হালাল হারাম কিছু বলে, মানে এটাকে হারাম করে যান নাই, এটাকে গুনাহের কাজ বলে বলেন, এটাকে শাস্তিযোগ্য অপরাধ করেন নাই, এটাকে মানে এমন কথা বলেন নাই যে তুমি আচ্ছা তোমরা এটা করো না, বরঞ্চ নবীজি এটা বলেছে নবীজি কুমারী, অল্প বয়সী কুমারী মেয়েদেরকে বিয়ে করতে উৎসাহিত করেছেন। আমি অনেকগুলো হাদিস দেখাতে পারবো, অল্প বয়সী কুমারী মেয়েদেরকে বিয়ে করতে নবীজি উৎসাহিত করেছেন মানুষকে, তার সাহাবীদেরকে, বয়স্ক মেয়েদের থেকে অল্প বয়সী কুমারী মেয়ে যেন তারা বিয়ে বেশি বেশি বিয়ে করে, সেই বিষয়ে তিনি উৎসাহিত করেছেন। এখন আমার প্রশ্ন হচ্ছে, ইমাম শাফি যে যে রিকমেন্ডেশনটা দিয়েছেন, কেন দিয়েছেন? উনি কি আল্লাহ এবং নবীর থেকে বেশি পণ্ডিত হয়েছে, এবং আল্লাহ এবং নবীর থেকে তিনি কি বেশি বুঝেন, যেই কারণে তিনি এই পরামর্শটা দিয়েছেন? যদি সেটা হয়ে থাকে তাহলে আমি তো সেটাকে অ্যাপ্রিসিয়েট করি যে ইমাম শাফি এই জিনিসটা বুঝতে পেরেছেন, উনি আল্লাহ এবং নবীর থেকে বেশি পণ্ডিত, বেশি জ্ঞানী, বেশি মানবিক, বেশি সভ্য। হ্যাঁ, এবং এবং কথাটা হচ্ছে ফারাজ এবং ভাই, হিজরতের ব্যাক ইন সরি সরি বান্তবর ভাই বল। না না, বলেন বলেন। এবং ব্যাক ইন দেয়ার হেড ইমাম শাফি আল্লাহ থেকে অ্যাকচুয়ালি বেশি জ্ঞানী, এবং মুমিনদের চিন্তা ভাবনা থেকেও, বিকজ তারাও এই বিষয়টা নিয়ে ইম্বারেসড। তারা যখন এই বিষয়টা নিয়ে আলোচনা করতে আসে তখন কিন্তু সেই স্কুলের তুলনা দেয় না, আল্লাহর তুলনা দেয় না, তুলনা দেয় স্কুলের কোন একটা জেনিটারের, কোন একটা দারোয়ান বা কোন একটা ঘর মোছার লোকজনের, তাদের ইয়ে দেয়, বা একজন আলেমের রেকমেন্ডেশন দেন। একজন আলেম, একজন তুচ্ছ মানুষের রেকমেন্ডেশন তাদের আল্লাহর ল থেকে তাদের কাছে বেটার যে কোনো ভাবে। যে ফারাজ ভাই, ফারাজ ভাই একটা জিনিস, একটা এমন একটা ব্যাপার হতে পারে যে আল্লাহ পাক হয়তো ব্যাপারটা অনেক অনেক কাজ করতে হয়তো তার সারাদিন অনেক বিষয় হ্যান্ডেল করতে, হয়তো হয়তো উনি ভুলে গেছেন ব্যাপারটা, যে এই জিনিসটা বলতে, যে এটা রিকমেন্ডেড না, এটা হয়তো ভুলে যাইতেই পারেন, আমরা ধরে নেই যে ধরেন ভুলে গেছে। আচ্ছা, যখন এই যে সূরা তালাকের 4 নম্বর আয়াতটা নাজিল হয়, তখন কিন্তু সাহাবীরা মুহাম্মদের কাছে এসেছিল অল্প বয়সী মেয়েদের হায়েজ কতদিন হবে সেটা জিজ্ঞেস করতে। তখনও কি আল্লাহ পাকের এই জিনিসটা খেয়াল হয় নাই যে হায় হায় এ তো কি একটা কোশ্চেন করলো, হালার পুতেরা কি কোশ্চেন করলো যে অল্প বয়সী মেয়েদের আবার হায়েস কিরে, তোরা আবার বিয়ে করবি কেন, তোরা আবার সেক্স করবি কেন, এই বেটারা তোরা আবার এগুলো করবি কেন? এই জিনিসটা তো তার সাথে সাথে তখন মাথায় আসার কথা ছিল, এবং সাথে সাথে জিনিসটা বলার কথা ছিল, খবরদার অল্প বয়সী মেয়ে বিয়ে করবি না, বিয়ে করছিস তো করছিস সেক্স। যে মানে স্ট্যাটিস্টিক্স বলে যে 18-র আগে প্রায় 44% চিলড্রেনরা ওরা সেক্সুয়াল অ্যাক্টিভিটিতে এঙ্গেজ হয়ে থাকে। তো আমরা শুধু কেন বিয়ের বিরুদ্ধে যাচ্ছি, কেন 18 বছরের আগে যারা সেক্সুয়াল অ্যাক্টিভিটিতে এঙ্গেজ হচ্ছে ওদের বিরুদ্ধে যাচ্ছি না? পার্থক্যটা বোঝেন? আপনি বলেন একটু শুনি। বিয়ে আর না, সেক্সুয়াল আমি অ্যাক্টিভিটি পার্থক্যটা বলেন শুনি একটু। শুনতে চাচ্ছিলাম আর কি, মানে ওদের না কি আপনি, সেক্সুয়াল অ্যাক্টিভিটি, মানে কারণ আমি এই বলবো নাকি আপনি সেক্সুয়াল বলবেন সেক্সুয়াল পার্থক্যটা? অ্যাক্টিভিটি যখন যায় তখন তো ওইখানে বাচ্চা হওয়ারও সম্ভাবনা থাকে, প্রেগনেন্সি পার্থক্যটা হয়। ভাই, পার্থক্যটা আপনি বলবেন আমাকে? যে আপনি বললেন যে বিয়ে নিয়ে কথা হচ্ছে কিন্তু সেক্সুয়াল অ্যাক্টিভিটি নিয়ে কথা হচ্ছে না। দুটোর মধ্যে পার্থক্যটা বোঝেন কিনা? আমি তাহলে আপনাকে একটু বলে দিই। বিয়ে করা মানে সেক্সুয়াল অ্যাক্টিভিটিটার একেবারে পুরো বৈধতা দিয়ে দেওয়া, এটা তো বোঝেন নাকি? হ্যাঁ, এটা বই তো হ্যাঁ, দিলাম, তো তখন আমরা তো তো সেক্সুয়াল অ্যাক্টিভিটিটা, হ্যাঁ, এইচ অফ বিয়ে করা কনসেন্ট মানে যখন একটা চলে আসে, মানুষের, এইচ অফ কনসেন্ট যেমন পেনাল কোডে এইচ অফ কনসেন্ট আছে 14, তখন তো বৈধতা দেয়া আছে, যখন কি দুজনের বৈধতা কনসেন্ট দেওয়া থাকবে আছে তখন জানেন? সেটার মানে কি বৈধতা দেওয়া আছে জানেন? 14 তাদের যখন যেখানে ভিতরে। দেওয়া আছে, বাংলাদেশে কত দেওয়া আছে আমি জানি না। জার্মানির কথা যেটা আসিফ ভাই বললো, শুনেছেন কি বলেছে? কার সাথে বৈধ? বাংলাদেশে পার্টনারের বয়স 14 আছে, 18 নিচে এবং 3 বছরের ডিফারেন্স হইতে হবে। বাংলাদেশে সেটা নাই, বাংলাদেশে 14 দেয়া আছে, পেনাল কোডে আপনি বাংলাদেশে পাবেন। তো, বাংলাদেশে তো অনেক কিছুই আছে। হ্যাঁ, বাংলাদেশের আইনে তো পুরুষ ধর্ষিত হয় না, বাংলাদেশের আইনে একটা বউ ধর্ষিত হয় না, জানেন আপনি? কি আপনি কথাটা বুঝলাম না ঠিক। বাংলাদেশের আইনে একজন পুরুষকে ধর্ষণ করলে সেটার নাম ধর্ষণ হ্যাঁ হয় না। হ্যাঁ হ্যাঁ বাংলাদেশের হ্যাঁ, আমি আইনে জানি সেটা। স্ত্রীকে ধর্ষণ করলে, একটা স্ত্রী
বেলায় ধর্ষণ হয় না, এটা নট জানেন? নট এক্স্যাক্টলি সেরকম। এক্স্যাক্টলি সেরকম 377 এ যদি মানে কোনো এরকম সেক্স হয় তখন সেম পানিশমেন্টটাই পাবে। না, আপনি যদি সেটা কোনো পাবে পুরুষের সাথে সমকামিতার জন্য। হ্যাঁ, বাট এই সেক্সুয়াল সমকামিতা ধর্ষণ ইন্টারকোর্সটাই কি আলাদা সেখানে জিনিস বুঝেন? দুইটা আলাদা জিনিস অফকোর্স, কিন্তু তারা কেউ যদি এরকম রেপড হয় সে 377 এর আন্ডারে চলে যেতে পারবে। না, না, সেও একটা সেম একটা স্ত্রী পানিশমেন্টটা পাবে। যদি, আমি বুঝতে শোনেন, পারছি যে একটা দুইটা নারী জিনিস যদি একটা আলাদা। পুরুষকে, শুনে নেন, একটা নারী যদি একটা পুরুষকে ধর্ষণ করে তাহলে সেটা ধর্ষণ হয় না। এটা 377 আমারে বসায়ে দেখান। আমি জানি 375 এর নিচে চলে আসে না, বাট নারী যদি পুরুষকে ধর্ষণ করতে পারে না, এটা ডিবেটের ব্যাপার। যে আসলে করতে পারে না, কারণ সেখানে পুরুষের কনসেন্টটা চলে আসতে পারে। না, যাই হোক, এটা একটা না, ডিবেটের না, ব্যাপার। না, 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 আমি না, বুঝতে ডিবেটের ব্যাপার পেরেছি। না, আমি ভেঙে বলি। আপনি ব্যাপারগুলো তার হ্যাঁ, মানে আমি প্রত্যেকটা আমি বিষয় সম্পর্কে আপনি মানে নতুন নতুন বিষয় তুলে আনছেন। আপনাকে আমি জিজ্ঞেস করেছি একটা নারী একটা পুরুষকে ধর্ষণ করতে পারে কিনা, তার মানে এটাতেই আপনার দ্বিমত আছে। আচ্ছা, না, তাহলে ধর্ষণের সেকশন সংজ্ঞাটা কি করতে হবে? 375 এর আন্ডারে পারে না, কিন্তু এই জিনিসটাও খুব ডিবেটেবল একটা জিনিস। ভাই, শুনে নেন, কথা যখন বলবেন একটু বুঝে শুনে বলেন, তাহলে আলোচনাটা ভালো হয়। 377 ধারা হচ্ছে সমকামিতা নিয়ে ধারা। সেখানে একটা নারী যদি একটা পুরুষকে ধর্ষণ করে সেটা কোনোভাবেই ওখানে আসবে না। হ্যাঁ, আমি এটা জানি, সেটা আমি বলেছি আর এক্স্যাক্টলি। কি। তো তাই সেটা 377 ধারার কথাটা বলে আপনি আসলে ইনফ্যাক্ট আপনার মনের না, মধ্যে সমকামিতা সম্পর্কে যে ঘৃণাটা আছে ওইটা আসলে প্রকাশ করলেন। না, 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 সেটা জরুরি 377 ছিল ধারায় না। আমি কথা বলেছি, কারণ একটা পুরুষ পুরুষকে ধর্ষণ করলে সেখানে সেম শাস্তিটাই পাবে, না, এন্ড সেটা সেটা পানিশমেন্টও সেম। সেটাও 377 ধারার আন্ডারে না। পুরুষ পুরুষকে কোন ধর্ষণ আন্ডারে করলে না, তাহলে? পুরুষ পুরুষের সঙ্গম ধর্ষণ করলে। না, মানে সেক্সুয়াল সঙ্গম করলে আর কি, সেক্সুয়াল ইন্টারকোর্স হলে। এক্স্যাক্টলি। মানে কেউ যদি এরকম রেপড হয়, সে ওখানে চলে যেতে পারবে, and সেই এবং পানিশমেন্টটা সেখানে রেপ সেম করলেও কারা শাস্তি পানিশমেন্টটাই পাবে দিবে। জানেন? দুইজনই। 377 আন্ডারে দুইজনই শাস্তি পাবে। ওয়েল, আমি সেটা কখনো আমি দেখি নাই যে যদি দুইজন যদি হবে, যদি জোরপূর্বক একজন যদি প্রমাণিত ভিকটিম হয়, হয়, ধর্ষণ প্রমাণিত একজন হয়, যদি ধর্ষণ একজন প্রমাণিত যদি হয় তাহলে হয়তো ধর্ষিতা বেঁচে যাবে, মানে ধর্ষিত যে হইলো সে বেঁচে যাবে। কিন্তু যদি ধর্ষণ সেটাই, প্রমাণিত না একজন হয় তাহলে ভিকটিম দুজনে। ভিকটিম যখন একজন থাকবে, তাকে মানে তার তো পানিশমেন্টের কোনো মানে নেই, হ্যাঁ, সেটা হ্যাঁ, তার ক্ষেত্রে সে 377 যদি প্রমাণ করবে না। করতে পারে তাহলে বেঁচে যাবে। আচ্ছা, এনিওয়ে 377টা এখানে প্রাসঙ্গিক নয়, এটা তো আপনি বুঝেছেন নাকি? প্রাসঙ্গিক না, আমি যেটা বললাম না, মানে সেম রেমিডিটাও কি হবে প্রাসঙ্গিক, তাহলে 377 বলেন এর আন্ডারে, প্রাসঙ্গিক এটা কিভাবে? বললাম আর কি। বলেন আমাকে, পুরুষ ধর্ষিত হলে সেটা প্রাসঙ্গিক কিভাবে বলেন তাহলে? একজন পুরুষ যদি ধর্ষিত হয় তাহলে 377ও না, আন্ডারে চলে যাবে, কারণ ইন্ডিয়াতে 377 যখন ধর্ষণ নিয়ে সে গালি আমি দেয় না আমি ভাই। বলি আমি বলি আপনাকে, 377(5) যখন ইন্ডিয়াতে অ্যামেন্ডমেন্ট করার কথা চিন্তা করছিল তারা, তখন এখনো কিন্তু 375ই আছে। খালেদ, আপনি দেখবেন খালেদ, ওরা খালেদ, ওরা একটু অপ্রাসঙ্গিক কথা বলছেন, অপ্রাসঙ্গিক কথা বলছেন, কথা বুঝে কথা বলেন। আমি আপনাকে বলেছি ধর্ষণের সাথে 377 ধারা কোনোভাবেই মেলে না। দুইটার মধ্যে 377 কাউকে যদি সাজা দেয় সেটা দেয় হচ্ছে সমকামিতা করার জন্য, ধর্ষণের জন্য না। না, ধর্ষণের জন্য আলাদাভাবে ফিজিক্যাল দুটা ভায়োলেন্সের ধারাতে, আচ্ছা, মানে আমরা কি মূল পয়েন্টটাতে আবার একটু ফিরে যেতে পারি? একটু আমরা ফিরে মনে হয় যাওয়াটাই ভালো চলে হবে, যাচ্ছি। একটু ফিরে যাওয়াটাই ভালো হবে। মাতুব্বর আমি যেটা খালেদ, বলছি, একটু খালেদ, দুটার খালেদ, মধ্যে প্লিজ, পার্থক্য আছে। আমি একটু খালেদ, বলি, কেউ প্লিজ, রেপড হলে 377 এর খালেদ, আন্ডারে শোনেন পাবে। আসিফ ভাই কি বলে শোনেন। দূরও ভাই, এরকম করলে কেমনে হবে ভাই? আর এসে কথা বলতে থাকে, এরকম করলে আলোচনা হবে? আসিফ ভাই আচ্ছা, বলেন please। আচ্ছা, আমি একটু বলি যে মানে বৈবাহিক যৌন সম্পর্ক হচ্ছে একটা নিয়মিত যৌন সম্পর্ক। আর প্রেম বা ধরেন একটু স্কুলে দেখা সাক্ষাৎ হয়, একটু চুমু টুমু খায়, একটু হাত টাত ধরে, বা ধরেন যৌন সম্পর্কই কোনো না কোনো সময় করলো, এটা হচ্ছে একটা অনিয়মিত যৌন সম্পর্ক। নিয়মিত যৌন সম্পর্ক এবং অনিয়মিত যৌন সম্পর্ক মানে খুবই পার্থক্য, মানে অনেক অনেক পার্থক্য। পার্থক্য কি কি? পার্থক্য হচ্ছে যে নিয়মিত যৌন সম্পর্কের ক্ষেত্রে যখন একটা পরিবার গঠন হয়, যখন একটা আহ দুইজন একসাথে থাকে বা মানে যৌন সঙ্গম নিয়মিত যৌন সঙ্গমটা করে, তখন কিছু দায় দায়িত্ব আসে। সেই দায় দায়িত্বগুলো হচ্ছে ফ্যামিলি তৈরি করা, বাচ্চা উৎপাদন করা, পারিবারিক চাপ সৃষ্টি হওয়া, যে তোমরা যেহেতু বিবাহিত সেহেতু একটা সন্তান উৎপাদন করো। তারপরে হচ্ছে গিয়ে এই ধরনের নানা বিষয়াদি আসে, এবং সেইটার সাথে যেই জিনিসটা অ্যাড হয় সেটা হচ্ছে যে পড়ালেখায় ক্ষতি হয়। মানে যে এই যে সময়টা হচ্ছে গিয়ে মানুষের জীবন গঠন করার সময়, সেই সময় একটা বড় ধরনের ক্ষতির শিকার হতে হয়, এবং ক্ষতির শিকারটা বেশিরভাগ ক্ষেত্রে মেয়েদেরকেই হতে হয়। মেয়েদেরকেই, যেহেতু আহ এই বাংলাদেশ এবং এই ধর্মান্ধ সমাজগুলাতে যে বৈবাহিক সম্পর্কটা, সেই সম্পর্কটা হচ্ছে একটা সেই সম্পর্কটার ভিতরে কোনো ব্যালেন্স থাকে না। স্বামী এবং স্ত্রীর ভিতরে কোনো ক্ষমতার ভারসাম্য থাকে না। ভারসাম্য না থাকার কারণে এটার দায় দায়িত্ব এবং ক্ষয়ক্ষতি বেশিরভাগ সময় মেয়েটাকেই নিতে হয়। দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে ধরেন একটা 13 বছরের মেয়ে একটা 14-15 বছরের ছেলের সাথে প্রেম করেছে। এখন এই জিনিসটাকে যদি, এটাকে আপনি তো আইনগতভাবে আপনি শাস্তিযোগ্য অপরাধ করতে পারেন না, কারণ দুইজনই এখানে অপ্রাপ্তবয়স্ক।
মানে দুইজন অপ্রাপ্তবয়স্ক ছেলে মেয়েকে আপনি শাস্তি এই কাজটা করার জন্য তাদেরকে কোনো ধরনের শাস্তি প্রয়োগ করতে পারেন না। কিন্তু একজন যদি 30 বা 40 বা 54 বছরের বুড়া বেটা হয়, সে যদি গিয়ে 6 বছরের মেয়েকে বিয়ে করতে চায়, এইখানে 6 বছরের মেয়েটা হচ্ছে ভিকটিম, এবং ওই 54 বছরের বুড়া বেটাটা হচ্ছে, সে হচ্ছে গিয়ে বদমাইশ, সে হচ্ছে গিয়ে অপরাধী। তার উপরে আপনি শাস্তিটা প্রয়োগ করতে পারেন। এই কারণে এই যে এই আপনি যে প্রথম প্রশ্নটা করলেন যে 18-র নিচে যারা হচ্ছে গিয়ে প্রেমের সম্পর্ক বা অনিয়মিত যৌন সম্পর্ক, বা ধরেন হাত ধরা, কিসিং, হাগিং, বা রমনা পার্কে গিয়ে বসে থাকা, ডেট করা, বাদাম খাওয়া, এইগুলাকে আপনি কখনো শাস্তিযোগ্য অপরাধ হিসেবে আইনগতভাবে এইগুলাকে শাস্তিযোগ্য অপরাধ করতে পারবেন না, কারণ এরা তো এখনো বাচ্চা। এরা অনেক ধরনের কাজই করবে, সেটাকে আপনি নিরুৎসাহিত করতে পারেন। সেটাকে আপনি কি কি সেফটি ওরা মানে পালন করতে হবে এই সময়টাতে, সেই জিনিসগুলো স্কুলে এবং কলেজে তাদেরকে শিক্ষা দিতে পারেন। কিন্তু তাদেরকে এই কাজের জন্য কোনো শাস্তির সম্মুখীন করলে সেটা আরো হিতে বিপরীত হবে। তার চেয়ে বরঞ্চ তার যে শিক্ষা ব্যবস্থাটা, তার যে শিক্ষা কাঠামোটা, সেই শিক্ষা কাঠামোটা যদি এমন ভাবে আপনি তৈরি করেন যেন সে সেই দিকে না যায়, সেই দিকে যেতে যেন নিরুৎসাহিত হয়, আর যদি সে যায়ও তাহলে সে যেন জেনে বুঝে যায় যে সে আসলে কি কোনটা করলে কি হবে, সেই জিনিসটা যদি সে জেনে বুঝে করে, অন্তত পক্ষে তাকে এই শিক্ষাটুক দেয়া যে সে যেটা করছে, যে সিদ্ধান্তটা নিচ্ছে, সেটা যেন জেনে বুঝে সিদ্ধান্তটা নেয়। কিন্তু কোন অবস্থাতেই নিয়মিত যৌন সম্পর্কের সাথে এটা তুলনীয় না, কারণ নিয়মিত যৌন সম্পর্কের ক্ষেত্রে আরো অনেক বড় বড় সমস্যা দেখা দেয়। বাচ্চা তৈরি করা, আমি একটু আগেই বললাম, বাচ্চা তৈরি করা, তারপরে হচ্ছে গিয়ে এই ক্ষেত্রে বেশিরভাগ সময় দেখা যায় যে মানে 40 বছরের বুড়া বেটা এসে 16 বছরের মেয়েকে বিয়ে করে ফেলছে। এখানে যে বয়সের গ্যাপ এবং তাদের যে মানসিকতার যে পার্থক্য, এবং এখানে যে শারীরিক পার্থক্য ধরেন হচ্ছে গিয়ে 6 বছরের মেয়ে 54 বছরের বুড়া বেটা বিয়ে করে ফেলছে। এখন তো এখানে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটবে। এখানে তো রাত্রেবেলা তো মানে ভয়ঙ্কর ব্লিডিং শুরু হবে, ইন্টারনাল ব্লিডিং শুরু হবে। এটা যে কোনো সুস্থ মাথার মানুষ বুঝতে পারবে যে একটা 6 বছরের মেয়েকে যদি আপনি 54 বছরের বুড়া বেটার সাথে বিছনায় তোলেন, তাহলে ওইখানে কি ঘটনা ঘটতে পারে, এটা তো যে কোনো সুস্থ মাথার মানুষ বুঝতে পারবে। কিন্তু আমি বুঝি না এই জিনিসটা, মুমিন মুসলমানরা কেন যেন এই জিনিসটা বুঝেইনি না। মানে এটা আমার কাছে খুবই অবাক লাগে যে ওনাদের মাথাটা আসলে কি দিয়ে তৈরি। হ্যাঁ ভাই বলেন। হ্যাঁ, মজার বিষয় হচ্ছে ওই ওই যে এই মুমিন ভাই যে প্রশ্নটা করলো যে এই আপনারা সেক্সুয়াল রিলেশন নিয়ে কেন সমালোচনা করে বিয়ে নিয়ে সমালোচনা করছেন, মানে বিয়ে করে সেক্সুয়াল রিলেশনটা করলে আমরা তো 18 বছরের নিচে সেক্সুয়াল রিলেশনের বিরোধী, সবসময় বিরোধী। কিন্তু সেইটার বিরোধিতা করতে গিয়ে বলতেছে যে সেটা বলতে গিয়ে বলতেছে যে বিয়ের বিরোধিতা কেন করেন, মানে তাদের ধারণা হচ্ছে যে বিয়ে করে সেক্সুয়াল রিলেশন করলে বোধহয় আর কোনো সমস্যা হয় না, বিয়ের মাধ্যমে মনে হয় শারীরিক যেসব সমস্যা হওয়ার কথাই যে অমিত ভাই আজকেও বললেন, এগুলা বোধহয় উধাও হয়ে যায়, বিয়ে করলে না মনে হয় উধাও হয়ে যাবে। মানে এই ধরনের একটা মনে হলো আমার ওনার কথা শুনে। খালেদ, আচ্ছা একটা ছোট প্রশ্ন করি যে আচ্ছা, মুমিন মাত্রই কি পেডোফাইল হতে হবে? এটা কি মানে বাই ডিফল্ট? এটা কি মানে হওয়াটা কি মানে হইতেই হবে? হ্যাঁ, হইতেই উনি তো হবে, চলে গেলেন। হইতেই হবে, চলে হইতেই গেলেন। হবে, আচ্ছা হইতেই উনি হবে। আবার এসেছেন। কারণ একটা হচ্ছে সরি দুঃখিত, আইন আমি করে নেওয়া, আরেকটা হচ্ছে randomly হওয়া, এটা ডিফারেন্স আছে। তো আপনি যেটা বললেন না আসিফ ভাই, যে মুমিন মানে কি পেডোফাইল হইতেই হবে, হ্যাঁ হইতে হবে, এনকারেজ করা হচ্ছে। আর সেটা কচি, ও মাই গড, ইটস জাস্ট সো কচি, সো টেন্ডার, ধরলেই পরে গলে যায়। তো এইটার প্রতি যে একটা একটা মানে লোভনীয় একটা আকর্ষণ, এটা তো ছোটবেলা থেকেই ক্রিয়েট করে দেওয়া হচ্ছে, তাই না? লোপাপু আমাদের অমিত ভাই বোধহয় কিছু বলবেন। অমিত ভাই, আমি কি একটা লাইন একটু বলতে আমাকে পারবো? একটু সুযোগ দিন। হ্যাঁ খালেদ ভাই আপনি বলবেন একটা লাইন, আমি একটু, অমিত ভাইও বোধহয় একটু বলবেন কিছু। আমি একটা লাইন একটু বলতে চাই যে পেডোফাইলদের ভিতরে বিভিন্ন পেডোফাইলের ভিতরে কিছু সমীক্ষা চালানো হয়েছিল। সেখানে দেখা গেছে যে তারা একটা আত্মবিশ্বাসহীনতায় ভোগে, যে তারা একটা প্রাপ্তবয়স্ক সুস্থ স্বাভাবিক নারীর সাথে যৌন সম্পর্ক করতে এবং সেই নারীটাকে যথেষ্ট তৃপ্তি দিতে পারবে কিনা এই বিষয়ে তাদের ভিতরে এক ধরনের থাকে, মানে হতাশা থাকে। তার নিজেদের শরীর নিয়ে, নিজেদের পুরুষাঙ্গ নিয়ে তারা এক ধরনের হতাশার ভিতরে থাকেন, এবং এই হতাশা থেকেই কি না জানি না, এটা কিছু কিছু পেপারে এসছে, কিছু কিছু জায়গায় আমি দেখেছি যে পেডোফাইলদের ভিতরে এই ধরনের একটা টেন্ডেন্সি থাকে যে তারা নিজেদের শারীরিক নিয়ে, পুরুষত্ব নিয়ে আসলে সন্তুষ্ট না। তারা মনে করে যে আমি যেহেতু আমার সমকক্ষ নারীকে সন্তুষ্ট করতে পারবো না, তৃপ্তি দিতে পারবো না, সেহেতু আমি
এমন একটা বাচ্চা মেয়েকে বেছে নিব যে বাচ্চা মেয়েটা কিছুই বুঝবে না, আমি তাকে তৃপ্তি দিতে পারলাম কি পারলাম না এটা সে বুঝতেই পারবে না কিছু। এরকম একটা মেয়েকে আমি বেছে নিব। এই কারণে অনেকে ছোট মেয়ে, কম বয়সী মেয়ে বিয়ে করার ব্যাপারে উৎসাহী হয়। অমিত ভাই, হ্যাঁ, এইটা একটু মডিফাইড হয়েছে অবশ্য। আগে যেমন লোপা বাচ্চা মেয়ের ক্ষেত্রেই ছিল, এখন বাচ্চা মেয়ের ক্ষেত্রে নাই। এখন হচ্ছে 2-3টা বিয়ে হয়েছে, ওগুলার সমাজে এত বেশি ভ্যালু নাই। হ্যাঁ, 2-3টা বিয়ে হয়েছে। আচ্ছা, আমি একটা জিনিস জাস্ট যুক্ত করি, সেটা হচ্ছে যে প্রশ্ন যদি এটা হয় যে টিনেজারদের মধ্যে এই যে সহবাস করা এই জিনিসটা বৈধ বা এরকম কিছু কিনা, বা এটাকে আমরা না করছি না বা এরকম করছি, এরকম বা আমরা এটাকে প্রমোট করছি বা এটাকে আমরা মানে আমরা এটাকে প্রমোট করছি না কি করছি, এটাকে ডিসকারেজ করছি কিনা, সেই জিনিসটাই যদি প্রশ্নটা যেটা করেছিলেন, প্রশ্নটার উত্তরটা হচ্ছে দেখুন, একটা একটা যখনই একটা পুরুষ এবং নারী যখনই একটা যৌন সম্পর্কের মধ্যে যায়, সেই সম্পর্কটা কিন্তু রিস্ক ফ্রি নয়, কখনোই নয়। সেটা একটা বড় হয়ে হলেও নয়, সেটা ছোট থাকলেও নয়। এইবারে এখানে একটা রিস্ক বেনিফিট অ্যানালিসিস আছে। ধরুন একটা বাচ্চা, ধরুন একটা মেয়ে, এবং একটা ছেলে, তারা ধরুন এই যখনই পিউবার্টি হলো তখন থেকেই তারা ধীরে ধীরে ইয়েতে যেতে আরম্ভ করলো, তারা ধীরে ধীরে সেক্সুয়াল ইন্টারকোর্সের মধ্যে যেতে আরম্ভ করলো। মেয়েটার ক্ষেত্রে প্রবলেমটা কি হয়, মেয়েটার ক্ষেত্রে একটা প্রথমত তো প্রেগনেন্সি আছে, রিস্কটা আছেই, সেইটা পরে আমি বলছি। তাছাড়াও অনেকগুলো অসুবিধা হয়। সেটা হচ্ছে যেমন ধরুন একটা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ হতে পারে, যে নর্মাল যে ব্যাকটেরিয়াল ফ্লোরাটা আছে, যে কমেন্সাল যে ব্যাকটেরিয়াল ফ্লোরাটা ভ্যাজিনাল ক্যানালে থাকে, সেটা অল্টার হতে পারে, ফাঙ্গাল ইনফেকশন হতে পারে, এবং সেইগুলো একটা সময় গিয়ে সেটা যদি খুব একটা লং টার্ম ব্যাপার হয় তাহলে সেটা একটা মারাত্মক রূপ ধারণ করতে পারে। এইবার এই বাচ্চা মানে এই ধরনের বাচ্চাগুলো, এই ছেলেমেয়েরা যাদের পরিপক্কতা নেই, তারা যে একটা প্রোটেকশন নেবে, সেই জিনিসগুলো তাদের মধ্যে নাও থাকতে পারে। তাদের মধ্যে এরকম হতে পারে যে তারা একটা প্রোটেকশন না নিয়ে তারা হয়তো একটা, এই যেটা এই মুমিনাদি এসে বলছিলেন, যে তারা হট করে মানে হটকারিতার বশবর্তী হয়ে হঠাৎ করে এরকম একটা কাজ করতে পারে যেখানে তারা কোনো কিছু নেবে না, কোনো একটা প্রোটেকশন নেবে না, কিছুই নেবে না। তখন কি হবে, ধরুন হচ্ছে মেয়েরা প্রেগনেন্ট হলো, তখন এবার কি করবে, সে না যাবে। এই সমস্যাটা তো খালি একটা মেয়ের জন্য না, ছেলের জন্য হতে পারে, কিংবা এলজিবিটি কেউ যে কোনো জন্য হতে পারে, তাই না? যে আমি যদি একটা সেক্সুয়াল রিলেশনশিপ করি, আমি যদি জানলাম না তার একটা HIV পজিটিভ আছে, তাই না? তো সেটা তো ওভাবে হতেই পারে। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে সেটাই, যে ধরুন হচ্ছে এরকম যদি হয় ব্যাপারটা, যে এখন এই বাচ্চা মেয়েটা যে কি করবে, মানে সে একটা অথই জলে গেল, যে কি করবে সেটা বুঝতে পারছে না, সেরকম একটা ব্যাপার। এবারে এবারে এই যে দেখুন, একটা প্রেগনেন্সি এসে তাকে যদি একটা এই আমি জানি না মানে আপনারা এগুলো জানেন কিনা, যেটা কোয়েশ্চেনটা করেছেন খালিদ ভাই, তা এইটা অ্যাবর্শন করাও, কিন্তু আপনি ভাবছেন যে অ্যাবর্শন করে দেবো, অ্যাবর্শন করাটাও কিন্তু অত সহজ না। ভাবছেন যে না সিজারিয়ান সেকশন করে দেবো, সিজারিয়ান সেকশন করাটাও কিন্তু এত সহজ না। ব্যাপারটা এইগুলো যেগুলো এগুলো শুনতে এগুলো খুব মানে ইয়ে হয়, খুব মানে ভালো লাগে, মানে যে এই অ্যাবর্শন করে দেবে, এই করে দেবে, একটা আইপিএল খেলা ওরে, এই আইপিএল খেলেই তো আর কিছু হয় না, এটা একটা বিশাল ব্যাপার মনে হয়। কিন্তু না, তার ফেলিওরের চান্স আছে। এই একটা অ্যাবর্শন করতে যাবেন, সেখানে মানে ডায়ালিটেশন এন্ড কিউরেটেজ করতে গেলে সেখানে পারফোরেশন হওয়ার চান্স আছে, অনেক কিছু আছে। সেই ইউটেরাসটা এতটা বড় নয় যে সেই জিনিসটা সহ্য করবে। এরকম ভাবে একটা দেখুন, তার মানে ব্যাপারটা হচ্ছে যে এই যে বাচ্চাগুলো, এই যে পুচকেগুলো যখন একটা সেক্সুয়াল রিলেশন মধ্যে যদি যায়, তারা যদি নিজেদের ভালো মন্দ সেই জিনিসটা না বুঝে যদি তারা রিলেশনের মধ্যে যায়, তাহলে দেখুন একটা রিস্ক, একটা প্রবাবিলিটি একটা অনেক বেশি থাকে। হ্যাঁ, এইবারে দেখুন আমি একটা কথা বললাম যে একটা মেয়ে কি কোনোদিন বা একটা ছেলে কি কোনোদিন বিয়ে করবে না যেহেতু একটা রিস্ক আছে বলে? না, সেইখানে হচ্ছে রিস্ক বেনিফিট অ্যানালিসিসটা আমরা করছি। যখন বড় হলো তখন রিস্কের সম্ভাবনাটা একটু কমলো, বেনিফিটটা কি, সে একটা সংসার করবে, সে একটা তার যে নিজের যে প্রিমিটিভ প্রাইমাল যে ইনস্টিংক্ট গুলো আছে সেগুলো সে ফুলফিল করবে, তার একটা সে একটা বাচ্চা নেবে। কিন্তু এখানে কি, তারা দুজনে একটা ইনফর্ম ডিসিশন নেবে, তারা একটা এডুকেটেড, মানে তারা নিজেরা জেনে নিজেদের ভালো মন্দটা বুঝে সেই পরিপক্কতা থেকে একটা ডিসিশন নেবে যে কি একটা বাচ্চা নেবে কি নেবে না, কখন নেবে, কি করবে, সেটা করবে। দ্বিতীয়ত আরো একটা ব্যাপার কি দেখবেন, এই যে এই একটা বাচ্চা কাচ্চা, ধরুন একটা বাচ্চা মেয়েকে আপনি বিয়ে দিয়ে দিলেন, হ্যাঁ, তা সে তার পড়াশোনাটাও হয়তো হলো না, সে কিন্তু ভবিষ্যতে গিয়েও মানে পরবর্তীকালেও সে কিন্তু একটা সুস্থ জীবন লিড করতেও পারবে না। এইগুলো হচ্ছে প্রবলেম। তা এখানে এটাই বলা, যেটা মাধু ভাই বারবার বলছিলেন, সেই কথাটাই বারবার বলছিলেন, আমি যে সামারাইজ করছি, যে এরকম ব্যাপারটা নয় কিন্তু যে এরকম ব্যাপারটা নয় কিন্তু যে একটা মানে আমরা সমর্থন করি বা প্রমোট করি বা বিরোধিতা করি, এরকম ব্যাপারটা নয়। বিলো 18 এই জিনিসগুলোকে রিস্কের কারণে সেটাকে ডিসকারেজ করাই ভালো।
কিন্তু এটাও নয় যদি হয়ে যায় তাদেরকে আপনি লিগালি তাদেরকে পেনালাইজ করতে পারবেন, সেটাও নয়। কারণ এই যে একটা কারণ যে তারা নিজেরা না বুঝে করেছে সেটা, কিন্তু সেটা প্রমোট করাটা উচিত নয়, তাদেরকে ডিসকারেজ করাটাই ভালো। এটি হচ্ছে বক্তব্য। এবং যদি 18 বছরের বেশি, হ্যাঁ বলুন। আচ্ছা মানে আমার কথা সামারাইজ করলে ব্যাপারটা দাঁড়ায় যে আমি এটাকে লিগালাইজ বলতে কি এটাকে যাতে লিগালি পানিশ করা না হয়, সেই কারণে ওই জিনিসটা আইনের মধ্যে ওইভাবে বলে দেওয়া আছে। এক্স্যাক্টলি তো এই কারণে ওই যে 3 বছর যে ব্যাপারটা বললেন, 3 বছরের ডিফারেন্সটা, সেইখানে ব্যাপারটা এই কারণেই এসছে যে 3 বছরের যে ওই যে ধরুন হচ্ছে একটা একটা মেয়ে ধরুন হচ্ছে 15 বছর বয়স, ঠিক আছে, তার থেকে যে তার সাথে যে একজন যে সেক্স করলো সে ধরুন হচ্ছে 20 বছর বয়স, ঠিক আছে। এবার এই 20 বছর বয়সের যে মানুষ, তার তো একটা লিগাল একটা ডিসিশন নেওয়ার ক্ষমতা আছে, সে কেন এটা কাজটা করলো। কিন্তু হচ্ছে একটা 16 বছরের একটা বাচ্চা যদি করে, তখন তাদের মধ্যে এই সমস্যাটা, এই কারণেই এটাকে মানে ওদেরকে পেনালাইজ করে না, কারণ তারা এই এতটা বয়সে পৌঁছয়নি যে তারা এই ডিসিশনটা নিতে পেরেছে। তারা একটা হয়তো হঠকারিতায় বসে করেছে, এবং সেটা যদি পেনালাইজ করেন তার একটা ব্যাড এফেক্ট আছে। এই জন্য আমরা কন্টিনিউয়াসলি একটা রিস্ক বেনিফিট অ্যানালিসিস কন্টিনিউয়াসলি করি, এবং সেইখান থেকে এই যেগুলো আসে। আহ, তো যখন আইনে অ্যালাউ করে দেওয়া হয় তখন কিন্তু বাচ্চারাও সেই সেক্সুয়াল অ্যাক্টিভিটিতে এঙ্গেজ হয়ে যায়। কারণ দেখা যায় যে আমরা যারা যেসব কান্ট্রিকে মনে করি যে মডার্নিজমের শিরোমণি, সেই কান্ট্রিতে যেমন ইউএসএ তে 2013 সালের রিপোর্ট অনুযায়ী প্রায় 4,58,000 টিনেজ ওরা প্রেগনেন্ট হয়েছে। তো ওরা কিন্তু বাচ্চাই ছিল। তো আমরা যখন একটা আইনে অ্যালাউ করে দিচ্ছি যে ভাই ভাই সেক্সুয়াল ভাই 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 কনসেন্টটা একটা কথা ছোট দেখেন, অবশ্যই হবে, একটা কথা তখন কি দেখেন, আপনার মনে ভাই হচ্ছে না ভাই ভাই আপনাদের ভাই ভাই বাচ্চাগুলাও ভাই সেক্স করবে, প্রেগনেন্ট হবে, sexually অ্যাবর্শন পরে হবে? okay, great যে you have আমি given আমি এটা wonderful কথা বলতে example. নিয়েছি, আমাকে এখন আটকানো হচ্ছে। আমি কিন্তু শুনলাম না এতক্ষণ না বসে না আপনাদের আমি কথা। দিব আমি আচ্ছা একটা লোপাপু উনি একটু একটা বলুক, লাইন ওনাকে একটু একটা লাইন বলতে একটা দিন লাইন ওনাকে। খালি একটা লাইন বলি। আমার দেশে ব্রিটেনে, আমি একটা ব্রিটিশ সিটিজেন, হ্যাঁ, এখানে আমাকে কিন্তু সেই সুযোগটা দেওয়া হবে যে আমি যদি 12 বছর হয়ে 12 বছরের কারোর সাথে আমি কিন্তু সেক্স করতে পারবো, কোনো সমস্যা নাই। কারণ কি আমরা দুজনেই বুঝি না, হ্যাঁ। কিন্তু 12 বছরের একটা বাচ্চা ছেলে কিংবা মেয়ে যেই হোক না কেন, একটা আচ্ছা আপনারা মেয়ে দিয়া বুঝবেন না, কারণ মেয়েরা এত বেশি নর্মাল আপনারা বুঝেন না। আচ্ছা আপনি মনে লোপাপু, করেন আমি ওনার একটা কথাটা একটু 42 শেষ বছরের করতে দিতেন না। পিরামিড। লোপাপু, ওনার কথাটা একটু শেষ করতে দিতেন, আপনার কথাটা লম্বা হয়ে যাচ্ছে। লোপাপু ধন্যবাদ। আমি জানি না যে এরকম একটা গ্রাউন্ডে যে জানি না দেখে অ্যালাউ করা হচ্ছে। আমাকে একটু রেফারেন্স দিয়েন যে এইজ অফ কনসেন্টের ব্যাপারটা যে বাচ্চারা জানে না, এই জন্য 12 বা 14 থেকে অ্যালাউ করে। আমি সেটা কখনোই পাইনি। আমাকে একটু কাইন্ডলি রেফারেন্স দিয়েন, তাহলে আমি মানে খুশি হব আর কি, যে বাচ্চারা জানে না এই জন্য অ্যালাউ খালেদ ভাই করা আপনার হয়েছে। পয়েন্টটা তো একটু আবার একটু বলেন। খালেদ তো ভাই আপনার পয়েন্টটা আবার একটু বলেন। আমি মানে লোপাপুর কথার কারণে কথাটা হারিয়ে ফেলছি। আপনি আবার একটু পয়েন্টটা আচ্ছা, বলেন, কি আমি পয়েন্টটা বলতে বললেন? চাচ্ছিলাম হচ্ছে 2013 এর রিপোর্ট অনুযায়ী প্রায় 4,58,000 টিনেজ ওরা হচ্ছে প্রেগনেন্ট হয়েছে। এখানে কিন্তু রিপোর্ট দেখাচ্ছে না যে বড় কারোর সাথে এঙ্গেজ হয়েছিল কাদের দ্বারা অথবা এরকম কাদের কিছু, দ্বারা তারা টিনেজ কাদের ছিল। কাদের একটু দ্বারা শেষ করতে কাদের দ্বারা না না আমার এই যে এই পয়েন্টটাই তো আমি একটু ক্লারিফিকেশন চাচ্ছি, যে কাদের দ্বারা প্রেগনেন্ট হয়েছে। যে সেই ছেলেরা, যে ছেলেরা তাদেরকে প্রেগনেন্ট করেছে, তারা তাদের থেকে সেই জিনিসগুলা কি সেটার সাথে আছিল? হ্যাঁ হ্যাঁ, সেটা 2013 এর যে মানে রিপোর্টটা, সেটার এরকম মধ্যে এরকম 4,56,000 রিপোর্টটা হচ্ছে 20 আগে ছিল, এন্ড 4,48,000 হচ্ছে 15 আর 19 এর না মধ্যে না ছিল আর আমি কি। আপনাকে যেটা স্পেসিফিক করে দেওয়ার একটু, যে এটা কি এরকম 15 ঘটনা আর যে 19, হ্যাঁ, আমার আনসারটা একটা হচ্ছে 14 15 আর বছরের 19। একটা 14 বছরের মেয়েকে একটা 54 বছরের বুড়া বেটা মানে করে গেছে, এরকম ঘটনা ছিল? না না না, ওটা যেখানে রিপোর্টে বলা আছে যে 15 আর 19 এর মধ্যে 4,48,000 টিনের এটা হয়েছিল। শুধু হ্যাঁ এটাই হ্যাঁ, না, এটা সে বুঝতে আরো পেরেছি এঙ্গেজ, ভাই, সেটা বুঝতে এটা পেরেছি আমি। ওপেনলি। আমি ভাই আমি কি প্রশ্নটা করেছি আপনি বুঝতে পারেননি। আপনার কথাটা আমি বুঝতে পেরেছি, কিন্তু আমি কি প্রশ্নটা করছি সেটা আপনি বুঝতে পারেননি। আমি জিজ্ঞেস করছি আপনি যে আমাকে, এই যে হ্যাঁ, যাদের দ্বারা প্রেগনেন্টটা হয়েছিল সেই মেয়েরা, সেই ছেলেরা, মানে তাদের পার্টনাররা, তাদের এইজ রেঞ্জটা কত ছিল? এটা কি এরকম ছিল যে 14 না, বছরের সেখানে মেয়ে ছিল? এক্সপিরিয়েন্সটা বলে দেওয়া হয়নি। সেখানে আচ্ছা, আমি পাইনি আপনি আসলে, হয়তো বা আপনি আরো একটু ফার্দার রিসার্চে দেখতে পারবো, সেরকম আপনি আমি একটু পাইনি। চেক করলে দেখতে পেতেন যে এই ক্ষেত্রে যদি এরকম ঘটনা ঘটে থাকে যে 40-50 বছর বয়সী কোনো লোক 14 বছরের মেয়েকে প্রেগনেন্ট করে ফেলছে, তাহলে এইটা আপনাকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি সেই লোকের জীবনটা ধ্বংস হয়ে গেছে, শেষ। তার ভবিষ্যৎ জীবন শেষ, একদম ফিনিশ, কোনো আর কথা নেই। সারা জীবন তার ধুকে ধুকে মরতে হবে। হ্যাঁ,
এবং তা সে আমার কাছে তারপরে মনে হয় না যে এত এজের হবে, তাহলে 4,58,000, মানে হ্যাঁ আমাদের হ্যাঁ অনেকগুলা ম্যানের কথা চিন্তা করতে হবে যাদের হ্যাঁ জীবন সেটাই দুঃখে দুঃখে শেষ হয়ে গিয়েছেন। বড় একটা সেটাই আমি রিপোর্ট হয়ে ভাই যাবে যে আপনি কি বাংলা টাংলা ইউএসএ একটু কম বোঝেন? খালেদ, আপনি কি ইউএসএ বাংলা টাংলা একটু কম বোঝেন? বাংলা টাংলা কি একটু কম না। বোঝেন? তাহলে আপনি কেন কি মনে যখন হচ্ছে, জিজ্ঞেস কেন করলো মনে আসিফ হচ্ছে এটা? ভাই, কেন মনে হচ্ছে? কারণ আসিফ ভাই যখন জিজ্ঞেস করলো সেখানে কি বয়স দেওয়া ছিল কিনা, তখন আপনি না, আমি আপনি বলেছি বললেন যে না বয়স দেয়া নাই। তখন আসিফ ভাই বললেন হ্যাঁ তার মানে হচ্ছে নিশ্চয়ই সেখানে 40-50 বছরের বুড়া বেটা ছিল না, থাকলে তাদের জীবন টানাবানা হয়তো। এখন আপনি কেন আবার বলছেন যে আমি এই সেটা একমতই হলাম তার সাথে আর কি। তাহলে আপনি কেন এই একমত পরের হলাম। মন্তব্যটা না কেন না করলেন? না না না, আপনি যে জিনিসটা চাচ্ছেন, আপনার কথা শুনে আমাদের যে জিনিসটা মনে হয়েছে যে আপনি যে জিনিসটা চাচ্ছেন যে একজন প্রাপ্তবয়স্ক পুরুষ যেন একজন অপ্রাপ্তবয়স্ক মেয়েকে বিয়ে করতে পারে, সেটার একটা অ্যালাউয়েন্স চাচ্ছেন রাষ্ট্রের কাছ থেকে, না না আইনের না কাছ থেকে। না, আমি এবং সেটার অ্যালাউন্স চাচ্ছিলাম না। আমি চাচ্ছিলাম যে আপনারা বিয়ের কথাও খালেদ ভাই যেভাবে বলেন, খালেদ ভাই একটা কথা আপনাকে স্ট্রেট বলে দিই। আসলে আমাকে খালেদ কথা ভাই বলতে শুনেন, দেওয়া হয় না আর একটু কি, শুনেন, যখন একটু কথা শুনেন, বলতে থাকি তখনই একটু আটকানো শুনেন, হয়। একটু শুনেন, আমি একটু কিন্তু শুনেন। আপনাদের কথা শুনি। আপনার কণ্ঠটা তো আমার মনে আছে ভাই। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, আপনি জি জি, যে আমি এই যে এসেছিলাম আগে এখানে। আপনি যে শিশু বিবাহের পক্ষে 3-4টা লাইভে এসে তেনা পেঁচায় গেছেন, সেটা কি ভাই আপনার মনে হয় যে আমার মনে নাই? আমি ভুলে না, গেছি? আমারও মনে আছে, আমি আপনার এখন সাথে আমার কথা আমি এখন হয়েছে, আমি- আমি জানি। আচ্ছা আমি একটু বলছি যে আপনি যে শিশু বিবাহের পক্ষে, শিশু বিবাহ কেন ভালো সেটার পক্ষে যে আপনি 3-4টা লাইভে এসে তেনা পেঁচায় গেছেন এবং ব্যাপক ধরনের আমরা ব্যাপকভাবে আপনাকে করার পরে আপনি কান্নাকাটি শুরু করছেন যে আপনাকে বলতে দেওয়া হলো না, আমাকে বলতে দেওয়া হলো না, বলতে দেওয়া হলো না। তারপরে অন্য লাইভে গিয়ে আপনি যে বলেছেন আমাকে বলতে দেওয়া হয়নি, বলতে দেওয়া হয়নি, এই জি না, আমি জিনিসগুলো তো ভাই। অন্য কোনো লাইভে আসলে এটাই আমি সেই যাই না, মুমিন। ওখানেই আসি। এইবার বুঝেছি। ভাই ভাই মুমিন ভাই, ভাই আপনি বলা আসেন নাই আমাদের সাথে? খালেদ ভাই, ভাইয়া খালেদ আপনার কোনো খালেদ ভাই, সন্তান আছে? ভাইয়া খালেদ ভাই আপনার একটু কোনো একটু বাচ্চা খালেদ কাচ্চা ভাই, না, আছে? আমি এখনো ভাই ছোট, আমার সন্তান আমি হয়নি। একটু বলছি, ও আমি একটু বলছি বাবু আমি একটু একটু বলছি। তো খালেদ ভাই, এই যে মুমিন মানে চড়াইতে চড়াইতে আমার এরকম একটা অবস্থা হয়ে গেছে বুঝছেন, একটু টোকা মারলে না বুঝে ফেলি এই মুমিনটা যে আসলে পেডোফাইল নাকি হচ্ছে কি দাসী সেক্স করতে চায়, এই জিনিসটা একটা টোকা মারলে বুঝে ফেলি বুঝছেন। এই অভিজ্ঞতা হচ্ছে একটা পেডোফাইল এই বড়। জিনিসটা একটা মেন্টাল ডিসঅর্ডার, ঠিক আছে? এই জিনিসটা তো হ্যাঁ, এবং খুবই এটা না ঘৃণনীয় না, একটা তারা জিনিস। পেডোফাইল না, তারা অনেক ভালো। হ্যাঁ, তারা না অনেক না ভালো, না তারা না, আপনি বৌদিকে আপনি অনেক অবশ্যই সুন্দর টপিকটা করে চেঞ্জ করেন না আসিফ ভাই, টপিকটা চেঞ্জ করেন না খালেদ একটু মাঝখান শুনে দিয়ে, নেন, যে টপিকটা শুনে নেন। আসিফ ভাই আপনি যেটা বলছিলেন, আমি মাত্র আপনার সাথে আপনার কথা বলার পরে আপনার মনে পড়লো, এটাই তো সেই মুমিন যেই মুমিন পেডোফিলিয়ার জন্য, হ্যাঁ পেডোফিলিয়ার পক্ষে প্রায় আমাদের বিরুদ্ধে প্রায় জিহাদ ঘোষণা করে আমাদের সাথে অনেক তর্ক বিতর্ক করে গেছে। মানে শিশু কাম কেন বৈধতা দেওয়া উচিত আইনে, কেন এটার বৈধতা রাখা উচিত শিশু কামকে, এটার পক্ষে উনি মানে আমাকে একটু বলেন তো এই পক্ষে আমি কি বলেছি, পেডোফাইলের পক্ষে আমি কি বলেছিলাম? আমাকে একটু পেডোফাইলের পক্ষে আমাকে একটু আপনি যে জানাবেন। সরাসরি বলেছেন যে আমি পেডোফিলিয়ার পক্ষে, এটা বলেন নাই, কিন্তু আপনি শিশু বিবাহ যেন বৈধতা দেওয়া হয় সেটার পক্ষে আপনি 3টা লাইভে এসে আমাদের সাথে হুদাই তর্ক করে গেছেন যে কেন অনেক শিশুরা অল্প বয়সে হয়ে যায়, এগুলো অনেক খাইস্টা কথা বলেছেন। হ্যাঁ, এখন সেগুলো নিয়ে আমার মনে আছে, ইনফ্যাক্ট আমার মনে আছে, আমার মেমোরি খুব শার্প। আমি কণ্ঠস্বর শুনলে বুঝতে পারি যে এটা কোন মুমিন, এটারে কোন দিক দিয়ে টিপ দিতে হবে সেটা আমি বুঝতে পারি ভাই। আমার সাথে এই সমস্ত কিন্তু ভাইয়াটার করেন না। গলাটা কিন্তু সেরকম সেক্সি ছিল, আমার মনে হচ্ছে অনেক স্মার্ট। উনি আচ্ছা, এরকম, আহারে আফসোস। আচ্ছা, আহারে। সেও এরকম, সে এর আগে কয়েকবার এসেছিল এবং সে কয়েকবার এসে তাকে যখন বলা হয়েছে যে ইসলামে কোথায় কি আছে, তখন সে একদিনও কোনো রেফারেন্স দেখাইতে পারে নাই এবং সে তার মন গড়া ইসলাম ব্যাখ্যা করে এবং আলটিমেটলি সে কিন্তু শিশুদের সাথে যে বিয়ে করা, সঙ্গম করা, এগুলাকে সে সমর্থন করে। এবং সে দেখেন না, আমরা কথা বলছি শিশু বিবাহ নিয়ে, সেখানে সে আসছে যে বাচ্চারা তো সেক্সও করে, সেটা নিয়ে তো আপনাদের বলতে দেখি না। আরে ভাই, বাচ্চারা সেক্স করে সেটা তো একটু আগে অমিত ভাই ব্যাখ্যা করলোই, ওইটা অমিত ভাই তো একটা ক্লিয়ারলি বলেই দিল যে ওইটাকে পেনালাইজ করলে 14 বছরের। না, আমি পেনালাইজ করার কথা বলছি না, আপনি অ্যালাউ যখন করছেন তখন তো বাচ্চারা এইভাবে এঙ্গেজ হবেই, আপনি অমিত ভাই যে এনকারেজ না করার কথা, নিরুৎসাহিত করার কথা যে বলেছে, সেই শব্দটা কি শুনেছেন? হ্যাঁ, কিন্তু আইনে বা নিরুৎসাহিত ইউএসএ বা জার্মানি সেই জায়গায় তো কিন্তু পর্যালোচনা করছে না, ইভেন নিরুৎসাহিত করতে আমি দেখছি না আসলে। আচ্ছা, আপনাকে মিউট করছি ভাই। নিরুৎসাহিত করা মানে যে তাদেরকে উৎসাহিত করা। আপনি কি এই নিরুৎসাহিত শব্দের বাংলা অনুবাদ কি আপনি উৎসাহিত করা বুঝেছেন? এটা কিভাবে সম্ভব একটু বুঝান তো ভাই। আপনাকে আমি আনমিউট করেছিলাম, আপনি আবার মিউট করে ফেলছেন, আপনি মিউট করে বলছেন বোধহয়। আচ্ছা, কোশ্চেনটা আবার করেন, তারপর আমি একটা পাল্টা কোশ্চেন করব আপনার রিপ্লাই দিয়ে, ওটা একটু রিপ্লাই দিয়েন আর কি। অমিত ভাই যে বলছিলেন যে এই জিনিসটাকে নিরুৎসাহিত করা হয়, নিরুৎসাহিত করতে হবে, স্কুলে যে শিক্ষাগুলো দেওয়া হবে সেখানে নিরুৎসাহিত করতে হবে।
নিরুৎসাহিত শব্দটার মানে যে আপনি উৎসাহিত করা, কিভাবে বুঝলেন ভাই এটা? মানে এই নিরুৎসাহিত শব্দের মানে কি উৎসাহিত করা? না, নিরুৎসাহিত করা মানে অবশ্যই উৎসাহিত করে না, বাট আপনি যখন এজ অফ কনসেন্টটা সেট করে দিবেন তারপরে সেটাকে ধরে নিয়ে এটা লিগ্যাল। উৎসাহিত না, দিস ইজ পারমিটেড, এটা বলছে। তাহলে খালেদ, আপনি এজ অফ কনসেন্টকে বাড়িয়ে 18 করার পক্ষে আছেন? এজ অফ কনসেন্টকে বাড়িয়ে আমার কাছে মনে হয় যে বিয়ের আগে ওরা কখনোই সেক্সুয়াল বা কোনো কিছু এঙ্গেজ আপনি বাংলা বোঝেন? বাংলা প্রশ্ন বোঝেন? বাংলায় বলি। না, আমি সম্মতি দেওয়ার জি, বয়সটা বলেন, যেসব বাংলায় দেশে বলেন। 14 আছে, সম্মতি দেওয়ার বয়সটা যেসব দেশে 14 বা 15 করে দেয়া আছে, কিন্তু বিয়ের বয়স ঠিকই 18-র উপরে করে দেয়া আছে, সেই সব দেশে এই সম্মতি দেওয়ার বয়সটাকে বাড়িয়ে, সম্মতি দেওয়া মানে কার সাথে, তাও আবার তার সমবয়সীর সাথে, সেইটাকে বাড়িয়ে 18 করে দেয়া হোক সমস্ত ক্ষেত্রে। এটাতে আপনি রাজি আছেন? আমার মতে এই জিনিসটা থাকাই উচিত না আমার মতে, রাজি আছেন কারণ নাকি নাই? যখন রাজি না, আছেন আমি নাকি নাই ভাই? মানে মাতবর ভাই, আমি আপনার সাথে এটার সাথে এঙ্গেজ, মানে এই জিনিসটা আনসার দিতে চাচ্ছি না, কারণ এর সাথে আমি একমত। একটা কথা বলি যে এই খালেদ উনি হচ্ছেন গিয়ে খাস মুমিন বান্দা। হ্যাঁ, উনি চান হচ্ছে গিয়ে 6 বছরের মেয়েদেরকেও যেন বিয়ে করা যায়, এটার অনুমতি যেন রাষ্ট্র থেকে থাকে, এবং উনি যেন ওনার সুন্নত পালন করতে পারে। ওনার নবী, প্রিয় নবী, যে হচ্ছে 6 বছরের মেয়েকে বিয়ে করে 9 বছরের বয়সে পিরিয়ড হওয়ার আগেই বিছানায় তুলে ফেলছিল এবং তুলে ফেলে লাগাই দিছিল। এই কাজটার মানে অনুমতি উনি রাষ্ট্র থেকে চান, তিনিও যেন এই কাজটা করতে পারেন। এই যে সেটাই উনি বললেন। কিন্তু এখানে এসে তিনি এই সত্যটা স্বীকার করতে ওনার লজ্জা লাগতেছে। লজ্জা লাগার কারণে এদিক সেদিক কথাবার্তা বলে ঘুরায় পেঁচায় তেনায় অনেকক্ষণ পেঁচায়, কিন্তু আলটিমেটলি তো উনি এটাই বলবেন। তাহলে এটাই বলে দেন না কেন যে আমি চাই যেন আমি 5 বছরের মেয়েকে বিয়ে করতে পারি, আইন যেন আমাকে এটার বৈধতা দেয়। এই কথাটা আপনারা বুক ফুলায় বলতে সাহস পান না কেন ভাই? না, আমি এটা তো অফকোর্স বলবো না, কারণ কেন? হচ্ছে নবী আপনি যদি নবী তো করেছেন, আপনি নবী 9টা তো বা 11টা বিয়ে তাহলে করেছে তার মানে না যে আমাকেও করতে হবে, না তাই না? না এটা তো আমার নবী জন্য না, পারমিটেড না। এখানে না আপনি তো আবার আপনাকে আবার করতে হবে না, কিন্তু লোপাপু লোপাপু আমি একটু বলে নিই যে 11টা 13টা বিয়ে নবীর জন্য স্পেশাল ছিল। এটা সরাসরি কোরআনের আয়াতে এসছে যে 11টা 13টা 14টা দাসী অগণিত দাসী এগুলা হচ্ছে নবীর জন্য স্পেশাল, নবীর জন্য প্রিভিলেজ। এটা অন্য কোনো মুমিনের জন্য প্রযোজ্য না। কিন্তু শিশুদের বিবাহ এটা সকল মুমিনের জন্য প্রযোজ্য। সূরা আহজাবের 49 নম্বর আয়াত, সূরা তালাকের 4 নম্বর আয়াত, এই দুইটা থেকে পরিষ্কার যে শিশু বিবাহ পৃথিবীর সমস্ত মুমিন কিয়ামত পর্যন্ত যত মুমিন আসবে সব মুমিনের জন্য এটা জায়েজ। কিন্তু 11টা বিয়ে একই সাথে 11টা বিয়ে করা মুহাম্মদ ছাড়া এরপরে অন্য কোনো মুমিনের জন্য জায়েজ না। আপনি যেই কথাটা বলছেন ভাই, আপনার কোনো মানে লজিক্যাল কোনো সেন্স নাই, ইসলামের কোনো জ্ঞান নেই। আমি একটু ওনার কাছে জানতে চাই, উনি যে 15 থেকে 19 বছর বয়সের যে প্রেগনেন্ট মেয়েগুলোর কথা বলছিলেন, ওটার সমাধানটা কি দেন আমাদেরকে একটু বলেন তো ভাই, একটু আমাদেরকে আমরা শুনি। আমি যেটা বললাম এটার সাথে তো আপনি একমত হইলেন না। আমি বলেছিলাম যে তাহলে এক কাজ করা হোক, লিগ্যাল এজ কনসেন্ট দেওয়ার বয়সটা বাড়িয়ে 18-19 করে দেওয়া হোক। কিন্তু আপনি বলেছেন সেটার সাথে আপনি একমত না। আমরা একটু আপনার মুখের সমাধানটা একটু শুনে নিই, বলেন তো ভাই সমাধানটা। আমার মতে এই জিনিসটা বাদ দিয়ে দেওয়া উচিত। এটা কনসেন্টটা যদি থাকে, সেটা হচ্ছে বিয়ের পরে তারা সেক্স করতে আর পারবে, বিয়ের বিয়ের আগে বয়সটা না। কত করে দেওয়া উচিত? সেটা ইসলামে যেহেতু বলে নাই, কারণ এক একটা কান্ট্রির এক এক ধরনের ডিফারেন্ট থাকতে পারে, কারণ এক এক সময় বড় হতে পারে, পিউবার্টি এক সময় আসতে পারে। আপনার মতে বলেন। আমি পার্টিকুলারলি একটা 18-র মধ্যে আমি নিয়ে আসতে চাচ্ছি না, কারণ এক এক ধরনের কালচার বা ডিফারেন্ট হতে পারে। আমি 15 বা 18 কিছু বলতে চাচ্ছি না। সেটা সর্বনিম্নই একটা বলে সেটা তাদের কান্ট্রি ডিটারমাইন করবে, পার্টিকুলার ডেট কান্ট্রি। না, ইসলামে কি এটা বলা আছে যে কান্ট্রি ডিটারমাইন করবে? এটা কি ইসলামে বলা আছে? যদি একটা কান্ট্রি মনে করে না, ইসলামে এটা অফকোর্স বলে না, আপনাকে তারা জিজ্ঞাসা দেখে করেছে নিচ্ছে। খালেদ ভাই, আপনার সাথে কিন্তু অনেকক্ষণ কথা বলছি, আপনাকে কিন্তু এতক্ষণ রাখা আমি কিন্তু রাখতামই না, কারণ আপনি যেই সমস্ত কথা আগের লাইভ গুলাতে বলে গেছেন, অত্যন্ত ডিসগাস্টিং শিশুকামী কথাবার্তা বলে গেছেন, এরপরে কিন্তু রাখারই কোনো ছিল না। তারপরে রাখতেছি, আপনি আমার প্রশ্নটা শুনে সেটার উত্তর দেন। ইসলাম কি কোন দেশের জন্য, কোন পরিবেশের জন্য ইসলামের শরীয়ত কি পরিবর্তন হয়, নাকি ইসলামের যে রুল সেটা রুলই থাকে? পরিবেশকে ইসলামের সাথে খাপ খাইয়ে নিতে হয়, দেশকে ইসলামের সাথে খাপ খাইয়ে নিতে হয়। ইসলাম দেশের সাথে খাপ খাওয়াবে, ইসলাম পরিবেশের সাথে খাপ খাওয়াবে, নাকি দেশ এবং পরিবেশকে ইসলামের আইন অনুসারে চলতে হয়? ইসলামের রুলিং কোনটা?
ইসলামের ব্যাপারটা হচ্ছে যেহেতু এটা গড থেকে এসেছে এই জিনিসটা পরিবর্তনশীল না। আর যেহেতু ম্যান মেড ল হচ্ছে পরিবর্তনশীল, সেই কথার দিক দিয়ে ইসলাম যেরকম আছে সেরকমই থাকবে কিয়ামতের আগ পর্যন্ত। এই তো খুব ভালো বলেছেন। তাহলে 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 আসিফ ভাই, আচ্ছা তাহলে ইসলামের যে রুলটা আছে, ইসলামের রুলটা হচ্ছে ইসলামের পরিবেশ টরিবেশ দেশ টেশ কিচ্ছু দরকার নেই ইসলামে দেখার। ইসলাম যে রুল সেট করে দিয়েছে, মেয়েদের বিবাহের কোনো বয়স সীমা নাই। একদিনের বাচ্চা মানে মাত্র পেট, এমনকি ইনফ্যাক্ট বাচ্চা হয় নাই সেই বাচ্চার বিয়েরও ইসলামের রেফারেন্স আমি দেখাইতে পারবো, যে বাচ্চা এখনো পেটে আছে, সেইটার দেনমোহরের মানে দিয়ে গেছে, টাকা দিয়ে গেছে। যদি মেয়ে হয় তাহলে এই তো টাকা দিও আমাকে, হ্যাঁ, এইটাও আছে। যদি মেয়ে হয় তাহলে আমার সাথে দিও, এইটা পর্যন্ত দিয়ে গেছে। এইটার রেফারেন্স আমি পর্যন্ত দেখাইতে পারবো। এখনো পেটের ভিতরে আছে, সেই পেটের বাচ্চাকে পর্যন্ত আপনার মানে সাহাবীরা, নবীর সাহাবীরা এই কাম মানে এত নিকৃষ্ট এগুলা, এত বর্বর ইতর বদমাইশ এগুলা, যে পেটের বাচ্চা পর্যন্ত করে গেছে যে এটাকে বিয়ে করবে, টাকা দিয়ে গেছে। মানে বায়না দিয়ে যায় না, যে তোমার ছাগলের একটা বাচ্চা হইলে ছাগলটা মানে ছাগলের বায়না দিয়ে গেলাম, এই যে কেনা বেচে এইভাবে। এবং দেনমোহরের টাকা মানে জনির মূল্য নির্ধারণ, নারীর লজ্জাস্থান ক্রয় করা, নারীর লজ্জাস্থানকে হালাল করা, সেটা হচ্ছে দেনমোহর। এই টাকাটা দিয়ে গেছে। এখন আপনার ইসলাম আচ্ছা ভাই, সাথে একটা একটা ছোট জিনিস ভাই, যতদূর বলেন ওইটা এতটুকুর মধ্যে একটা ছোট জিনিস যদি একটু জিজ্ঞেস করতে যাচ্ছেন আপনাদেরকে। আপনি যখন টাকা দিয়ে কোনো কিছু হালাল করবেন, অর্থ দিয়ে কোনো কিছু হালাল করবেন, সেই জিনিসটার মধ্যে আর কোনো কিছু কেনার মধ্যে ডিফারেন্সটা কি ভাই? কোনো ডিফারেন্স নাই। আপনি যখন অপরের গরু নিজের জন্য হালাল করবেন, তার মানে তাকে সেই পয়সাটা দিয়ে আপনি আপনার আয়ত্তে আনবেন, আর আপনার আয়ত্তে এনে আপনি আপনার অধিকারে আনবেন। ঠিক আছে? এই বিক্রি করার সাথে হালাল ভাই, করা। আসিফ ভাই, আপনি যখন গরুর তুলনা দিলেন তখন তো আপনি কি নারীর সাথে গরুর তুলনা দিলেন, নাকি গরু কেনার সাথে অন্য কিছু কেনার ইয়ে দিলেন, যেটা ক্রয় করার সিস্টেমের মধ্যে মানে তুলনা করলেন? ইসলামের কনসেপ্টে গরু এবং নারীর ভিতরে তো সেরকম কোনো পার্থক্য নাই ভাই। আপনি আচ্ছা। গরু যেভাবে কেনেন, আপনি মানে নারীকেও তো সেভাবে দেনমোহর দিয়ে কেনেন। নারীর লজ্জাস্থানটাকে আপনি খরিদ করেন। ইসলামের কনসেপ্টে মানে ইসলামের একদম কোর কনসেপ্টে গরু এবং নারীর ভিতরে সেরকম কোনো পার্থক্য নেই। তো যে জিনিসটা আমি বলতে চাচ্ছিলাম, যে খালেদ ভাইকে যে জিনিসটা আমি বলতে চাচ্ছিলাম, যে উনি সেই সিস্টেমটাকে প্রেফার করেন, যে সিস্টেমটা হচ্ছে বিয়ের কোনো বয়স থাকবে না। এবং ওনার যে নবীর সাহাবীরা যখন মানে যেরকম মানে মর্দে মুসলমানগুলা যখন পেটে বাচ্চা দেখবে তখনই টাকা দিয়ে যাবে, এই পেটে বাচ্চাটা যদি মেয়ে হয় তাহলে আমার দিস, আমি এটারে মানে নিয়ে যাব, বিয়ে করব, সেক্স করব। তখন এবং টাকাটা দিয়ে গেল, জনির মূল্যটা মানে নারীর লজ্জাস্থানের মূল্য, মোহর, দেনমোহর, সেটা দিয়ে গেল। এখন আমি যে কথাগুলো বললাম, দেনমোহর মানে কি, লজ্জাস্থান হালাল করার মূল্য, এই জিনিসগুলোর কি রেফারেন্স আপনি দেখতে যাচ্ছেন খালেদ ভাই? না, আমি বলতে চাচ্ছিলাম যে এটা হচ্ছে রিকমেন্ডেশন যে পিউবার্টির পরে যেন বিয়ে হয়, না ইমাম শাফি না, সহ কার রিকমেন্ডেশন? এটা বলেছে। আপনি যেটা বলেছেন যে কোরআনের আয়াত দিয়েছেন সেখানে খালিদ মানে কার? করতে পারবে পিউবার্টির খালিদ আগে, যে এটার খালিদ রেফারেন্স দেয়া আছে। আমি খালিদ একটু মানে অনেক কথা ভাই, শুনলাম তো একটু দূরো ভাই, দূরো। স্টুপিড। আপনি আপনার মতো পেডোফাইলের কথা শোনার জন্য বসে আছি এখানে? পেডোফাইল কোথাকার! এর আগে কম দেখাইছেন, এরকম কথাবার্তা কম কইছেন। মানে কথা বলতে থাকলে মেশিন রেলগাড়ির মতন কইতেই আছে। যান, আপনারা কিক করে দিলাম, যান। শুধু ব্যাকস্টেজ না, কিক মেরে দিলাম। কথা কইতেই আছে। তারা যখন জিজ্ঞেস করি রেফারেন্স কই, তখন সে আর থামে না। সে বলে আমাকে কথা বলতে দেন, আমাকে কথা বলতে দেন। মানে আন্দাজি কইতেছে যে পিউবার্টির পরে সেক্স করার জন্য আছে। এই কথা আসিফ ভাই আপনার মনে নাই? 3-4 দিন সে লাইভে যুক্ত হয়ে এই কথাগুলো 2-3 ঘন্টা করে নষ্ট করছে। সে ওই যে সে একটা হাদিস নিয়ে আসছিল, অনেক ঘাটাঘাটি গুগল টুগল ঘাইটা একটা হাদিস নিয়ে আসছে। সেই হাদিসটা হচ্ছে, সেই হাদিসের নিচে লেখা আবু দাউদ বলেছেন, মানে হাদিসটা কিন্তু ওটা কিন্তু হাদিসের অংশ না। আবু দাউদ মানে সুনান আবু দাউদ শরীফের যে লেখক আবু দাউদ, উনি বলেছেন যে আয়েশা তখন মহিলা হয়ে গেছিল বা প্রাপ্তবয়স্ক হয়ে গেছিল। সেটা আবু দাউদের বক্তব্য। ক্লারিফাই করবো আসিফ ভাই? হ্যাঁ হ্যাঁ, ফারাজ ভাই, আপনার কি মনে আছে সেই কথাটা? হ্যাঁ, আমার যতটুকু মনে আছে ততটুকু বলতেছি যে ইয়া বলেছিল, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছিল যে আমি 6 বছর বয়সে তার সাথে বিয়ে করি এবং 9 বছর বয়সে নবীর ঘরে উঠি, এরকম কথা বলা ছিল। তারপরে ওইটা আবু দাউদের হাদিস ছিল, এবং তারপরে পরের লাইনটাতে ছিল এন্ড আবু দাউদ বলেছিল যখন আয়েশা 6 থেকে 9 বছর বয়সে পৌঁছে গেছে তখন সে প্রাপ্তবয়স্ক হয়ে গেছিল, সে পূর্ণবয়স্ক নারী হয়ে গেছিল, এরকম কথাটা বলা ছিল। সেটা আবু দাউদের কথা ছিল। আয়েশার কথা শুধুমাত্র এটা ছিল যে 6 বছর বয়সে সে বিয়ে করেছে এবং 9 বছর বয়সে তাকে ঘরে তোলা হয়েছে, নবী তাকে ঘরে তুলেছে। মানে চিন্তা করেন যে মানে হাদিসের কথা কিন্তু সেটা না। হাদিস কোনটাকে বলে?
এবং হাদিস যিনি সংকলক তার আবু ব্যক্তিগত দাউদ কিন্তু মতামত কোনো রেফারেন্সও দেখান নেই ভাই। আবু হ্যাঁ দাউদ ওটা তার রেফারেন্স ব্যক্তিগত মতামত এক্স্যাক্টলি। এবং সেটার কোনো সনদ মতন কিছুই নাই, এটা হচ্ছে জাস্ট আবু দাউদের মনে হয়েছে। এক্স্যাক্টলি। এবং এই কথাগুলো বলে বলে মানে সময় নষ্ট করে খামোখা মানে নিজের কথা বলে নিজের মাতুব্বর ভাই, কথা। একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম, পার্টিকুলারলি হ্যাঁ আপনাকে একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম হ্যাঁ বলেন। যে আল্লাহর আইন হচ্ছে ইউ আর অ্যালাউড টু ম্যারি চিলড্রেন, যে ইট ডাজন্ট ম্যাটার কত সে যদি অপ্রাপ্তবয়স্ক নারীকে বিয়ে, তাদের সাথে যৌন সঙ্গম এবং তাদের তালাক, তিনটাই আল্লাহ বৈধ করছে। এই একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট হচ্ছে ইসলামের আরেকজন আলেম এটা রেফার করছে যে প্রাপ্তবয়স্ক হইলে বা তার পিরিয়ড শুরু হলে তখন তাদেরকে বিয়ে করো, তখন তাদের সাথে যৌন সঙ্গম করো। এই একটা উপদেশ। এখন ইসলাম অনুযায়ী আল্লাহর আইনটা মানে হায়ার প্রায়োরিটিতে পায় নাকি একজন আলেমের রেকমেন্ডেশনটা হায়ার প্রায়োরিটিতে পায়? আর ধরেন একটা আলেম রেকমেন্ডেশন দিল, সেই রেকমেন্ডেশন দেওয়ার পিছনে কোনো বেসমেন্ট নাই যে এই বেসমেন্টের উপর বেস করে বা এই কথার উপর বেস করে আমি এই রেকমেন্ডেশন করছি, সেটাও নেই। তাহলে কোনটা হায়ার পজিশনে যায়? ধর আমি আরেকটু ছোট করে বুঝাই দিই দর্শকদের জন্য। ধরেন আপনার স্কুলে এইটা অ্যালাউ করা যে আপনি যেখানে সেখানে স্মোক করতে পারবেন, এমন একটা হাইপোথেটিক্যাল স্কুল যেখানে অ্যালাউ করা আপনি যেখানে সেখানে স্মোক করতে পারবেন, কিন্তু আপনার স্কুলের দারোয়ান রেকমেন্ড করতেছে বা আপনাকে অনুরোধ করতেছে এই লাইব্রেরির সামনে আপনি স্মোক করেন না। ঠিক আছে? এখন আপনি আপনার স্কুলকে ভালো দেখানোর জন্য আপনি কি করবেন? হ্যাঁ, যদিও আমার স্কুলে যেখানে সেখানে সিগারেট খাওয়া যায়, বাট এই দেখো এই যে দারোয়ানটা আছে, এই দারোয়ানটা বলছে আমার লাইব্রেরির সামনে যেন আমি সিগারেট না খাই। এটা কি কোনো যৌক্তিক কথা হয় ভাই? হ্যাঁ মাতুব্বর ভাই বলেন। মুমিনদের কাছে এটাই যৌক্তিক, হয়তো মুমিনদের মতে। আসিফ ভাই বোধহয় কিছু একটা বলবেন। আমি যে একটা জিনিস বলে বলে ফেলি এর মাঝখানে, সরি, যে এই যে ইমাম শাফি যে একটা রিকমেন্ডেশন দিয়েছেন, একটা পরামর্শ দিয়েছেন যে প্রাপ্তবয়স্ক হওয়ার আগে বিয়ে দাও, কিন্তু প্রাপ্তবয়স্ক হওয়ার আগে, হ্যাঁ এই জিনিসটা আমরা জানি, এই জিনিসটা অলরেডি আমরা অনেকবার আমরা দেখিয়েছি যে ইমাম শাফির একটা ব্যক্তিগত মতামত হচ্ছে যে মেয়েটা প্রাপ্তবয়স্ক হওয়ার আগে তাকে সহবাস করতে দিও না, মানে সহবাস, তবে সেখানে আবার হচ্ছে দিয়ে দিয়েছে কিভাবে করা যাবে সেটাও সে বলে দিছে, কিন্তু করতে নর্মালি সে রিকমেন্ড করে না জিনিসটাকে, এটা বলে দিছে। আমার জানতে ইচ্ছা করতেছে যে ইমাম শাফি এটা কেন বলেছেন, এটার কারণটা কি? কারণ কি ওনার কাছে এই জিনিসটা মনে হয়েছে যে এইটা হলে মেয়েটার একটা ক্ষতি হতে পারে? যদি তিনি এটা মনে করে থাকেন তাহলে আমাদের বুঝতে হবে যে আল্লাহ পাক যেই কোরআনের আয়াত নাজিল করেছে, আল্লাহ পাকও যে জিনিসটা বুঝতে পারেন নাই যে মেয়েদের ক্ষতি হতে পারে, এবং খোদ নবী সেই জিনিসটা প্র্যাকটিস করেছে, তিনিও এই জিনিসটা বুঝতে পারেন নাই যে মেয়েদের ক্ষতি, তারা দুইজনের কেউ এই কথাটা বলেন নাই। এই ধরনের কোনো রিকমেন্ডেশন বা এই ধরনের কোনো হালাল হারাম কিছু বলে, মানে এটাকে হারাম করে যান নাই, এটাকে গুনাহের কাজ বলেন, এটাকে শাস্তিযোগ্য অপরাধ করেন নাই, এটাকে মানে এমন কথা বলেন নাই যে তুমি আচ্ছা তোমরা এটা করো না, বরঞ্চ নবীজি এটা বলেছে, নবীজি অল্প বয়সী কুমারী মেয়েদেরকে বিয়ে করতে উৎসাহিত করেছেন। আমি অনেকগুলো হাদিস দেখাতে পারবো, অল্প বয়সী কুমারী মেয়েদেরকে বিয়ে করতে নবীজি উৎসাহিত করেছেন মানুষকে, তার সাহাবীদেরকে, বয়স্ক মেয়েদের থেকে অল্প বয়সী কুমারী মেয়ে যেন তারা বেশি বেশি বিয়ে করে সেই বিষয়ে তিনি উৎসাহিত করেছেন। এখন আমার প্রশ্ন হচ্ছে, ইমাম শাফি যে রিকমেন্ডেশনটা দিয়েছেন, কেন দিয়েছেন? উনি কি আল্লাহ এবং নবীর থেকে বেশি পণ্ডিত হয়েছে এবং আল্লাহ এবং নবীর থেকে তিনি কি বেশি বুঝেন যেই কারণে তিনি এই পরামর্শটা দিয়েছেন? যদি সেটা হয়ে থাকে তাহলে আমি তো সেটাকে অ্যাপ্রিসিয়েট করি যে ইমাম শাফি এই জিনিসটা বুঝতে পেরেছেন, উনি আল্লাহ এবং নবীর থেকে বেশি পণ্ডিত, বেশি জ্ঞানী, বেশি মানবিক, বেশি সভ্য। এবং এবং কথাটা হচ্ছে ফারাজ ভাই, সরি মাতুব্বর ভাই বল। না বলেন। এবং ব্যাক ইন দেয়ার হেড ইমাম শাফি আল্লাহ থেকে অ্যাকচুয়ালি বেশি জ্ঞানী এবং মুমিনদের চিন্তা ভাবনা থেকেও, বিকজ তারাও এই বিষয়টা নিয়ে ইম্বারেসড। তারা যখন এই বিষয়টা নিয়ে আলোচনা করতে আসে তখন কিন্তু সেই স্কুলের তুলনা দেয় না, আল্লাহর তুলনা দেয় না, তুলনা দেয় স্কুলের কোন একটা জেনিটারের, কোন একটা দারোয়ান বা কোন একটা ঘর মোছার লোকজনের, তাদের দেয়, বা একজন আলেমের রেকমেন্ডেশন দেন। একজন আলেম, একজন তুচ্ছ মানুষের রেকমেন্ডেশন তাদের আল্লাহর ল থেকে তাদের কাছে বেটার যে কোনো ভাবে। ফারাজ ভাই,
ফারাজ ভাই একটা জিনিস, একটা এমন একটা ব্যাপার হতে পারে যে আল্লাহ পাক হয়তো ব্যাপারটা অনেক অনেক কাজ করতে হয়তো তার সারাদিন অনেক বিষয় হ্যান্ডেল করতে হয়তো উনি ভুলা গেছেন ব্যাপারটা, যে এই জিনিসটা বলতে, যে এটা রিকমেন্ডেড না, এটা হয়তো ভুলা যাইতেই পারেন, আমরা ধরে নেই যে ধরেন ভুলা গেছে। আচ্ছা, যখন এই যে সূরা তালাকের 4 নম্বর আয়াতটা নাজিল হয়, তখন কিন্তু সাহাবীরা মুহাম্মদের কাছে এসেছিল অল্প বয়সী মেয়েদের হায়েজ কতদিন হবে সেটা জিজ্ঞেস করতে। তখনও কি আল্লাহ পাকের এই জিনিসটা খেয়াল হয় নাই যে হায় হায় এ তো কি একটা কোশ্চেন করলো, হালার পুতেরা কি কোশ্চেন করলো যে অল্প বয়সী মেয়েদের আবার হায়েজ কি রে, তোরা আবার বিয়ে করবি কেন, তোরা আবার সেক্স করবি কেন, এই বেটারা তোরা আবার এগুলো করবি কেন? এই জিনিসটা তো তার সাথে সাথে তখন মাথায় আসার কথা ছিল, এবং সাথে সাথে জিনিসটা বলার কথা ছিল, খবরদার অল্প বয়সী মেয়ে বিয়ে করবি না, বিয়ে করছিস তো করছিস, সেক্স করবি না। এটা তো তার সাথে সাথে আয়াত নাজিলের কথা ছিল, তখন তো এটা ভুল হওয়ার কথা ছিল, একদম ক্লিয়ার কাট বলার কথা ছিল। কিন্তু ওই আয়াতের রেফারেন্স কনটেক্সটটা পড়লে, ব্যাকগ্রাউন্ডটা পড়লে যে কেউ বুঝতে পারেন যে অপ্রাপ্ত বয়স্ক নারীদেরকে যখন জিজ্ঞেস করা হলো যে তাদের তাদের আপনার তালাকের সময় যে কি জানতে হবে, ওই ইদ্দতটা কতদিনের হবে সেটা আল্লাহ বলে দিলেন যে তাদের ইদ্দত পালন করতে হবে, তার মানে তাদের সাথে যৌন সঙ্গম এবং তাদের সাথে বিয়ে এবং যৌন সঙ্গম দুইটাই বৈধ। আল্লাহ কিন্তু এটাকে ডিনাই করে নাই, এটাকে বলে দিচ্ছেন যে কেউ যদি অপ্রাপ্তবয়স্ক নারীকে বিয়ে করে এবং তাদের সাথে যৌন সঙ্গম করে, তখন এটা দেখতে যে সেই নারীটা প্রেগনেন্ট কিনা সেটা দেখতে 3 মাস ওয়েট করবা। ক্লিয়ার কাট নিয়ম কি হইতে পারে? এক্স্যাক্টলি। এখন এখানে একটা ব্যাপার হচ্ছে কি, যখন এই মুভমেন্টটা যখন যুক্ত হইলো, তখন যুক্ত হওয়ার পরে যখন শুরুতে বললো যে 15 বছরের পরে এই যে প্রেগনেন্ট হয়ে যাচ্ছে হ্যান ত্যান, আমি না শুনে ভাবলাম যে অবস্থা ওয়াও, তাহলে তো হবে কি বলে এটা, এই মুভমেন্টটা তো নিশ্চয়ই তার মানে এখন আর পেডোফিলিয়া সমর্থন করে না, এই মুভমেন্টটা তো এখন নিশ্চয়ই পরিপক্ক হয়েছে, একটু ম্যাচিউরড হয়েছে, ভালো হয়েছে, একটু মানবিক হয়েছে। কিন্তু পরে যখন সে এটা সমাধান দিল বিয়ে, মানে তার মানে দাঁড়াইলো বিয়ে ছাড়া একজন প্রেগনেন্ট হয়েছে, ওইটা বিয়ে ছাড়া যে প্রেগনেন্ট হয়েছে এই কারণেই তার কাছে অসহ্য। মানে অমিত ভাই যেসব কারণ দেখিয়েছে সেগুলোর কারণে তার কাছে ওটা অসহ্য না, বা তার কাছে ওইটার যে সে দ্বিমতটা করছে সেটা এই কারণে না যে মেয়েটার ক্ষতি হচ্ছে সেই জন্য সে কনসার্ন, হায় হায় লাখ লাখ মেয়েরা প্রেগনেন্ট হয়ে যাচ্ছে, উফো কি কষ্ট, আমার বুকটা ফেটে যাচ্ছে, মেয়েদের বাচ্চা মেয়েগুলা এরকম করে ভাবে শারীরিক কষ্ট পাচ্ছে না। তার কষ্টটা হচ্ছে যে বিয়ে ছাড়া এরা প্রেগনেন্ট হচ্ছে কেন, বিয়ে করে প্রেগনেন্ট হইতো, তার মূল কনসার্নটা ওই জায়গায়। তো ব্যাপারটা হচ্ছে তার সাথে আমরা আলোচনা করতাম, ভাই আজকে তো নতুন না, এরকম এই মুমিন তো আজকে নতুন আসে নাই, এই মুমিন এর আগে ঘন্টার পর ঘন্টা নষ্ট করছে উইদাউট এনি এভিডেন্স। সে একটা করে কথা বলে যাবে, সেটা যদি রেফারেন্স চান তখন তার শুরু হবে যে আমাকে তো বলতে দিচ্ছেন না। ভাই তাহলে আপনি যেহেতু সেটাই মনে করছেন যে আপনাকে বলতে দিচ্ছেন না, তাহলে সেটাই ফাইনাল, আপনাকে বলতেই দেবো না, সেটাই ফাইনাল হয়ে যাক। কারণ আপনি যেহেতু রেফারেন্স চাইলে এইটা বলা শুরু করবেন, তাহলে কেন না আমি ওইটাই করি, কারণ আপনার সাথে আমার আলোচনা হবে না, এটা তো হবে কাউয়া ক্যাসাল, খামোখা সময় নষ্ট হবে। আমি ততক্ষণ একটু অন্যদের কথা শুনি, আমরা কেন আমরা তার সাথে ওই কাউয়া ক্যাসালটা করে সময়টা নষ্ট করবো, রেফারেন্স ছাড়া মন গড়া একগুলা কথা বলবে, আবার আলটিমেটলি সেও পেডোফিলিয়া করবে, সময় নষ্ট না। আচ্ছা আজাদ ভাই আপনি একটু ঠান্ডা হন, একটু দয়া করে ঠান্ডা হন। ভাই আমি গরম হয়েছে এটাই বা কে বললো ভাই? না মানে একটু উত্তেজিত মনে হচ্ছে। লাইভের মধ্যে এসে এইসব কথা বলবেন না প্লিজ, রিকোয়েস্ট। আচ্ছা মানে ভাই আমি একটা মুমিনের কথা, একটা পেডোফাইল একটা মুমিন, মাতুর সাথে 100% একমত যে আমরা যখন খুব ঠান্ডা মাথায় খালি একটা রিপ্লাই করি তখন মনে হয় হ্যাঁ তোমরা তো খুব উত্তেজিত কেন রে ভাই, জাস্ট বিকজ কমন কিছু কথা আমরা বলতেছি না, কমন কিছু কথা বললেই মনে হচ্ছে আমরা খুব কাম আছি, জাস্ট বিকজ আমরা আমাদের মতো কথা বলছি এই জন্যই মনে হচ্ছে খুব বেশি আমরা উত্তেজিত। আমরা যদি উত্তেজিত হয়ে থাকি আপনারা বলেন না যে আমরা কি এমন অ্যাবনর্মাল কথা বলছি, সেটা বলেই হয়তো আমাদেরকে আঘাত করলে আমরা খুশি হব, কিন্তু খালি যদি ওইভাবেই আঘাত করেন খুব উত্তেজিত আছেন না তো লাইনে যাওয়া যাবে না, ইটস আ প্রবলেম। হ্যাঁ আপনারা আমাদের আমারও মনে হয় যে আমাদের উত্তেজিত হওয়ার যথেষ্ট কার্যকারণ আছে ভাই। দেখেন যে কিছু লোক এসে মানে শিশু কামকে জাস্টিফাই করার চেষ্টা করতেছে, আপনি কিভাবে সহ্য করা যায় ভাই, এগুলা দিনের পর দিন এগুলা কিভাবে সহ্য করি আমরা, এই জিনিসটা তো আপনারা একটু বোঝেন যে একটা বাচ্চাকে তারা তাদের সাথে করতে চায়, এটা তো সহ্য করা যায় না ভাই। মানে আমরা যে মনিটরের উপরে লাথি মেরে ওটার মুখটা ভস্কায় দিতে পারি না, এটাই তো অনেক বড় ব্যাপার। এবং মজার ব্যাপার হচ্ছে কনস্ট্যান্টলি আমাদের ক্যারেক্টার নিয়ে বলতে থাকে আমরা নাকি সেরকম সোদায় বেড়াই। আরে ভাই আমরা তো সবচেয়ে বেশি অনেস্ট আছি, এই যে আসিফ ভাই তার সাথে কানিজের